তোমাতেই আসক্ত পর্ব ২২। লেখক তানিশা সুলতানা। হ্যাঁ বাবা বলো। কেমন আছো, কি করছো, এসব না বলে ডিরেক্টলি হ্যাঁ বলো। মনে মনে একটু আশাহত হয় আরিফ হাসান। মেয়ের সাথে কথা বলার জন্য মনটা আনচান করে, তবে যখন তখন কথা বলতে পারে না। নিয়ম করে প্রতিদিনই কল করে, তবে আদ্রিতা কথা বলে না। ভালো আছে আমার আম্মা? হ্যাঁ ভালো আছি। তোমার জন্য একটা ফোন কিনেছি। লাগবে না আমার। কেন? এমনি, যখন লাগবে তখন মা কিনে দেবে। রাখছি বাবা, পরে কথা বলবো। আরিফ হাসানের কোনো কথা না শুনেই ফোনখানা এগিয়ে দেয় আতিয়া বেগমের দিকে এবং ক্লান্ত ভঙ্গিমায় গাড়ির সিটে গা এলিয়ে দেয়, যেন যুদ্ধ করে আসলো। আতিয়া বেগম কানে ফোন ধরতেই আরিফ হাসান বলে ওঠে, আমি দেশে ফিরছি আগামী মাসে এবং আমি আদ্রিতাকে ফিরে যাই, আমার সাথে থাকবেও। আতিয়া মলিন হাসে। আমিও সেটাই বলছিলাম, বয়স বেড়েছে আমার, স্বামী সন্তান কেউই সাথে থাকে। আদ্রিতার দায়িত্ব নেওয়ার মতো একজন মানুষ পেলে নিশ্চিত হতে পারি, আর সেই মানুষটা আপনি হলে তো কোনো কথাই নেই। আদ্রিতা থপ করে চোখ খোলে, তাকায় আতিয়া বেগমের পানে। তাকে দিয়ে দেওয়া হবে? মা রাখবে না? বুক কেঁপে ওঠে আদ্রিতার। আতিয়ার পানে চেপে বসে জাপটে জড়িয়ে ধরে, যেন বোঝাচ্ছে, আমি কোথাও যাব না মা, তোমার সাথেই থাকব, তুমি ছাড়া কেউ নেই আমার। আপনার ছেলে? আতিয়া আরিফকে থামিয়ে বলে, আমার ছেলেকে নিয়ে ভাবতে হবে না, সে কখনো মানেই নি বিয়েটা, এমনকি প্রমাণও নেই। কল কেটে দেয় আরিফ। দীর্ঘ শ্বাস ফেলে আতিয়া আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দেয়। মা, আমাকে দিয়ে দেবে? বড়ই অসহায় শোনালো আদ্রিতার কণ্ঠস্বর। কি করব বল, সারা জীবন কাছে রাখার সামর্থ্য নেই যে আমার। পরবর্তীতে বলার মতো কিছু খুঁজে পায় না আদ্রিতা। কিভাবে বলবে, মা দিও না আমায়, আমি কোথাও যাব না। দীর্ঘক্ষণ নীরবতা বিরাজ করে। গাড়িখানা তাসিন গ্রুপ অফ কোম্পানি ক্রস করে ঢুকে পড়ে সরু রোডে। এই তো খানিকটা দূরেই আহনার শ্বশুর বাড়ি। মা, একটা কথা বলবো? বল। তোমার ছেলের সাথে আমার কি সম্পর্ক? সে কখনো বারবার বলে, আই এম ইয়োর হাজব্যান্ড। আতিয়া ঠিক বিশ্বাস করল না, তার ছেলে এমনটা বলবে। কখনোই না। যে ছেলে বিয়ে মানে না বলে রেজিস্ট্রি পেপার ছিঁড়ে ফেলল, দাদার মৃত্যুতে উপস্থিত থাকল না, মায়ের সাথে পর্যন্ত কথা বলে না। একটা বিয়ে তাদের গোটা পরিবারকে ধ্বংস করে দিল, খুশি নষ্ট করেছে। আতিয়া মনে করতে চায় না সেই দুঃস্বপ্নের কথা। কোনো সম্পর্ক নেই আদ্রিতা, কে কি বলল না বলল সেসব কানে তুলবে না তুমি। ছোটবেলায় তোমার আর আবরারের বিয়ে হওয়ার কথা ছিল, রেজিস্ট্রি পেপারেও সাইন করানো হয়েছিল, কিন্তু আবরার মানতে পারেনি তোমায়, তাই পেপার ছিঁড়ে ফেলেছে এবং বিদেশে চলে এসেছে। বড্ড ঝাঝালো স্বরে বলে আতিয়া। দুবার গলাও কেঁপে ওঠে, যেন চরম কষ্টের মুহূর্তের চিত্র ফুটে উঠেছে চোখের পাতায়। আদ্রিতা অবাক নয়নে তাকায় মায়ের মুখ পানে। নয়ন জোড়া চিকচিক করছে। যখন তখন গাল বেয়ে অশ্রুর বর্ষণ নামবে। চতুর আদ্রিতা শখ বুঝতে পেরেছে, সেই তাহলে আসল দোষী। হৃদয় আকাশে মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি ঝরবে। তবে আদ্রিতা কাঁদতে চাইছে না। পৃথিবীতে এতিম মানুষগুলো বড্ড আত্মমর্যাদাহীন। তাদের চেয়ে পাত্রে রাখা হয়, সেই পাত্রেই নিজেদের বাসস্থান তৈরি করে নিতে হয়। দ্বিতীয় অপশন থাকে না। ভাবনার মাঝেই গাড়ি থামে। সাদা এবং নীল রঙের সংমিশ্রণে তৈরি করা সুন্দর বাড়িটার পানে নজর পড়ে। আতিয়া বেগম নেমে পড়ে। পার্স হতে টাকা বের করে ভাড়া মেটায় এবং পেছন ফিরে বলে, আদ্রিতা নেমে আসো, এটাই বাড়ি। আদ্রিতা নেমে পড়ে। আতিয়া বেগমের হাত ধরে বাড়ির ভেতরে এগিয়ে যায়। খুবই সিম্পল পরিবার আহানার শ্বশুর বাড়ির। শ্বশুর শাশুড়ি, ছোট দেবর এবং বর, এই তো, আর কেউ নেই। দুইবার কলিং বেল চাপাতেই অহনা দরজা খোলে। কোলে ছোট্ট আহির। আতিয়া বেগম হেসে নাতিকে কোলে তুলে নেয়। ভালো মন্দ জিজ্ঞেস করে।
অহনা আদ্রিতার পানে তাকায়, জড়িয়ে ধরে বলে, আদ্রিতা বনু, ভালো আছিস? আদ্রিতা মৃদু হেসে মাথা নাড়িয়ে বোঝায়, ভালো আছি। মা গেছে বাপের বাড়ি, দিয়ে গেছে ঝাড়ি, ফিরবে না আর কোনো দিন, খুঁজবে নতুন শ্বশুর বাড়ি। সিয়াম ক্ষণে ক্ষণে খিলখিল করে হেসে উঠছে এবং কবিতা আওড়াচ্ছে। আবরার বিরক্ত ভঙ্গিমায় ফাইল ঘাটছে। ইতোমধ্যে কয়েকবার সেলফোনখানা তরিং তিরিং করে বেজে চলেছে। সেদিকে খেয়াল নেই। আহাদ সিগারেট খাচ্ছে আর সিয়ামের কবিতায় তাল মেলাচ্ছে। মা গো মা, ও গো মা, চলে গেলে কেন? আমি তোমার ভালো ছেলে, ডুবিয়ে দিয়ে গেলে। বাকিটা শেষ হওয়ার আগেই আবরার গম্ভীর স্বরে বলে ওঠে, স্টপ ইয়োর মাউথ। সিয়াম নিজের ঠোঁটে আঙুল দেয়, যেন দুনিয়া ধ্বংস হয়ে গেলেও সিয়াম মাহমুদ আর মুখ খুলবে না। আহদের বিষয়টা ভালো লাগল না, তাই বলে ওঠে, এই সিয়াম, অহনার নাকি একটা দেবর আছে, মেয়ে দেখলেই নাকি সে চুমু খেয়ে নেয়। বাই এনি চান্স যদি। আবরার তাসনিন দাঁড়িয়ে পড়ে, হাতে থাকা গোছানো ফাইলখানার শূন্যে ছুঁড়ে ফেলে এবং আদেশের স্বরে বলে, ওকে নিয়ে আয়। আবরারের বলতে দেরি, কিন্তু সিয়াম এবং আহদের দৌড় দিতে দেরি নেই। আবরার ফুস করে শ্বাস টানে, বাঁ হাতে কপাল চুলকাতে চুলকাতে বসে পড়ে। অহনাদের বাড়িটা বিরক্তিকর মনে হচ্ছে আদ্রিতার কাছে। এখানে একটা বেয়াদব ছেলে রয়েছে, যে আদ্রিতাকে দেখলেই চিপকে দাঁড়াতে আসতে, ভেবলাকান্তের মতো দাঁত কেলিয়ে আলাপ করতে আসতে। বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে আদ্রিতা। ফাঁকা রাস্তায় হাঁটছে। অ্যানিকে রেখে এসেছে বাড়িতে। কি যে ভুল করেছে। নিয়ে আসলে অন্তত ভালো সময় কাটত। তখনই একটা জিপ এসে থামে আদ্রিতার সামনে। চমকায় আদ্রি এবং পরমুহূর্তে খুশিতে লাফিয়ে ওঠে। সিয়াম ভাই, আপনি এসেছেন? কি যে বোরিং ফিল হচ্ছিল। সিয়াম চোখে সানগ্লাস পরতে পরতে নেমে আসে গাড়ি থেকে। ভাব নিয়ে বলে, করলে স্মরণ, হলাম হাজির। আমার নাম সিয়াম পাজি। খিলখিল করে হেসে ওঠে আদ্রিতা। আহাদ বলে ওঠে, আমাকে দেখলে না? ওহো হো, আপনাকে তো খেয়ালই করিনি। ভাইয়া চলুন, আমরা কোথাও থেকে ঘুরে আসি, এখানে একদমই ভালো লাগছে না। সিয়াম বলে ওঠে, চলো, তোমাকে আসমান থেকে ঘুরিয়ে আনি। আবরার তাসনিনের অফিসটা এত সুন্দর হবে কখনো ভাবতেই পারেনি আদ্রিতা। যেদিকেই চোখ যাচ্ছে আসমানে অবস্থিত আপের মতো সাদা, যেন আসমানে উড়ে বেড়াচ্ছে সে। আদ্রিতার পাশাপাশি হাঁটছে আমান। হাতের ব্যান্ডেজ এখনও খোলা হয়নি। সিয়াম আগে আগে হাঁটছে এবং কবিতার স্বরে আদ্রিতাকে অফিসে সৌন্দর্যের বিবরণ দিচ্ছে। আসমান সাদা, জমিন কালা। সিয়াম হচ্ছে মুক্তোরমালা। আব্বা আমার খুব ভালা। আমান হচ্ছে জাতশালা। কুত্তা ভোগে দেখায় খেলা। এই অফিসটা হচ্ছে পাগলের মেলা। খিলখিল করে হেসে ওঠে আদ্রিতা। আমান জুতো খুলে ছুঁড়ে মারে সিয়ামের উদ্দেশ্যে। সিয়াম সেই জুতো ক্যাচ ধরে জানালা দিয়ে ফেলে দেয়। এটা নিয়েও আমানের আহাজারির শেষ নেই। সেই মুহূর্তেই দেখা মেলে আবরার তাসনিনের। ফোনে কথা বলতে বলতে ব্যস্ত ভঙ্গিমায় এদিকে আসছে। তার পেছনে দুটো মেয়ে রীতিমতো দৌড়াচ্ছে। তাদের পরনের ড্রেস দেখে নাক কুচকায় আদ্রিতা। বিড়বিড় করে বলে, রতনে রতন চিনে, হাতি চেনে মেয়ে, চরিত্রহীন। পরের পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।